লাগামহীন লোডশেডিং এর প্রতিবাদে নবীগঞ্জে বিদ্যুৎ অফিস ঘেরাও। জানাবো ক্ষেত তলিয়ে লোকসানে কৃষক, উৎপাদন লক্ষ্যমাত্রায় ধাক্কা। জানাবো হ্যান্ডকাপ হাতে দেখতে চায় জনতা, ওয়ান ম্যান আর্মি হারুন এখন কোথায়। এবং সর্বশেষ জানাবো পাচার হওয়া অর্থ ফেরাতে সহায়তা করবে জাতিসংঘের ইউএনওডিসি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। লাগামহীন লোডশেডিং এর প্রতিবাদে নবীগঞ্জে বিদ্যুৎ অফিস ঘেরাও। লাগামহীন লোডশেডিং এর প্রতিবাদে এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিক্ষোভ মিছিল ও পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছে নবীগঞ্জের ছাত্র জনতা। শহর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে পল্লী বিদ্যুৎ অফিসের দিকে যাত্রা করেন এবং পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করে লোডশেডিং এর প্রতিবাদে বিভিন্ন স্লোগান ও বক্তব্য দেন। ২০ মিনিট পর আন্দোলনকারীদের মধ্য থেকে একটি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসার আমন্ত্রণ জানান নবীগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ ফয়জুল্লাহ। পরে বিকেল ৪টার দিকে ছাত্র জনতার উদ্দেশ্যে লোডশেডিং ও বিদ্যুতের সার্বিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন ডিজিএম মোহাম্মদ ফয়জুল্লাহ। জানান, শাহজি বাজার গ্রিডে বিদ্যুৎ সরবরাহের জন্য পাওয়ার জেনারেশন কোম্পানিকে চিঠি দেওয়া হয়েছে। নবীগঞ্জবাসীকে সর্বোচ্চ বিদ্যুৎ সেবা দেওয়ার চেষ্টা করা হবে। ক্ষেত তলিয়ে লোকসানে কৃষক, উৎপাদন লক্ষ্যমাত্রায় ধাক্কা। অতিবর্ষণে সবজি গাছ মারা যাচ্ছে, ফলন নেই। চলতি মৌসুমে ক্ষেতে সবজির উৎপাদন অনিশ্চিত হয়ে পড়েছে। বাজারে এর প্রভাব পড়ছে সবজির দামে ঊর্ধ্বগতি। সবজির দাম মধ্য ও নিম্নবিত্তদের নাগালের বাইরে চলে গেছে। কথাগুলো ডুমিরিয়ার বরাতিয়া গ্রামের কৃষক নবদ্বীপ মল্লিক, প্রকাশ কুমার রায় ও আমজাদ আলীর। তাদের ভাষ্য, কৃষকদের অর্থনৈতিক অবস্থা করুন। পানি নামলে খেতে ফের বীজ বপন করবেন তারা। চলতি মৌসুমে অতিবর্ষণে খুলনা ডুমুরিয়ায় পানিতে তলিয়ে গেছে অনেক সবজি ক্ষেত। এতে কৃষকের অন্তত 100 কোটি টাকার ক্ষতি হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। লোকসানের কারণে পথে বসার অবস্থা অনেকের। একই সঙ্গে কৃষি ও সবজি বাজারের সঙ্গে জড়িত হাজারো শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। দ্বিগুণের বেশি দাম দিয়ে ক্রেতারা বাজার থেকে কাঙ্ক্ষিত সবজি কিনতে পারছেন না। কৃষি অফিস থেকে জানা গেছে, খুলনার 9টি উপজেলার মধ্যে ডুমুরিয়ার সবজি উৎপাদনের জন্য পরিচিত। চলতি মৌসুমে 5200 হেক্টর জমিতে লাউ, বেগুন, ডাঁটা, লাল শাক, ওল, ঝিঙা, চিচিঙ্গা, পটল, পুঁই শাক, বরবটি সহ অন্যান্য সবজির চাষ হয়েছে। এবার সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 1,82,000 টন। এর দাম ধরা হয় 546 কোটি টাকা। তবে প্রায় 200 হেক্টর পানিতে তলিয়ে গেছে। এতে সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হবে না। ডুমুরিয়ায় উৎপাদিত সবজি এলাকার চাহিদা মিটিয়ে খুলনা, যশোর, বাগেরহাট, বরিশাল, ফরিদপুর, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী সহ দেশের বিভিন্ন জেলায় পাঠানো হয়। তবে উৎপাদন কম হওয়ায় এবার সরবরাহ কমেছে। কৃষকদের ভাষ্য, চলতি মৌসুমের শুরুতে প্রায় 1 মাস টানা বৃষ্টি হয়েছে, ফলে এখনো উপজেলা নিম্নাঞ্চলের ক্ষেত তলিয়ে আছে। কিছু এলাকায় পানি নামতে শুরু করায় গাছের গোড়া পচন ধরে মরতে শুরু করেছে, ফলে উৎপাদন অর্ধেকে নেমেছে। গত মৌসুমে 2,30,000 টাকা লাউ বিক্রি করেছিলেন আটলিয়া ইউনিয়নের কুলবাড়িয়া গ্রামের কৃষক প্রসেনজিৎ মণ্ডল। তবে চলতি মৌসুমে 50,000 টাকা বিক্রি হতে পারে বলে জানান তিনি। রংপুর গ্রামের আশুতোষ মণ্ডল বলেন, শতাধিক ডিঙি নৌকার মাঝি কৃষকের ক্ষেতের সবজি বহন করেন। এতে দিনে 600 টাকার মতো আয় হয়। এখন খালবিল পানিতে একাকার হয়েছে, তেমন সবজি নেই, ফলে আয় বন্ধ হওয়ায় পরিবার নিয়ে কষ্টে আছেন তারা। কৃষি ও সবজি বাজারের সঙ্গে জড়িত কৃষকরা জানান, উপজেলার 10টি সবজির পাইকারি কাঁচা বাজার রয়েছে। এসব কাঁচা বাজার কেন্দ্রিক কয়েক হাজার শ্রমিক এখন বেকার। সবজি বাজারের রেস্তোরাঁ মালিক তৃপ্তি অধিকারী ও শঙ্কর কুমার তরফদার বলেছিলেন, বাজারে সবজি সরবরাহ কমায় হোটেলে তেমন ক্রেতা নেই। তাছাড়া এলাকার বহু নারী সবজি ক্ষেত পরিচর্যা ও বহনে যুক্ত। অনেকে অন্য কাজে নিয়োজিত, তারা প্রায় সবাই এখন কর্মহীন। 1 মাস আগে একটি লাউ 20 টাকায় কিনলেও এখন 50 টাকায় কিনতে হচ্ছে বলে জানান শিক্ষক মোহাম্মদ মমিনুল ইসলাম। তিনি বলেন, 1 কেজি ডাঁটা শাকের দাম ছিল 8 টাকা, তা এখন 20 টাকা। অন্য সবজির দামও চড়া। উলা গ্রামের ভ্যান চালক আব্দুল হামিদ শেখের ভাষ্য, বাজারের সবজির দাম বেশি হওয়ায় খালবিল থেকে শাপলা বা ডোবা থেকে বুনো কচুর ডাঁটা সংগ্রহ করে খাচ্ছেন। আল্লাহর দান সবজি বাজারের স্বত্বাধিকারী জিএম আনিসুর রহমান বলেন, 25 দিন আগেও তার প্রতিষ্ঠানে প্রতিদিন 9 থেকে 11 ট্রাক সবজি আসতো। এখন 6 থেকে 8 ট্রাক আসে। এ বাজারে প্রায় 60 থেকে 70 জন শ্রমিক কর্মচারী নিয়োজিত। এখন অনেকে কর্মহীন। উপজেলা কৃষি কর্মকর্তা ইনসাদ ইবনে আমিন বলেন, অনেক সবজি খেতে পানি উঠে গাছ মারা যাচ্ছে। চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পানি নামতে শুরু করায় নতুন বীজতলা প্রস্তুত শুরু করবেন তারা। কৃষকরা ক্ষতি পুষিয়ে আবারও ঘুরে দাঁড়াবেন। হ্যান্ডকাপ হাতে দেখতে চায় জনতা, ওয়ান ম্যান আর্মি হারুন এখন কোথায়।
কেউ বলছে দেশ ছেড়ে পালিয়েছেন, কেউ বলছে জনতার মার খেয়ে হাসপাতালে আছেন, কেউ কেউ আবার বলছেন ঢাকার বাইরে কোথাও গা ঢাকা দিয়েছেন। যেটি সত্য হোক না কেন, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও সাবেক ডিবি প্রধান হারুন আর রশিদের অবস্থান এখন কোথায় সে বিষয়ে সুস্পষ্ট তথ্য জানা নেই কারো। বাংলাদেশ পুলিশের ওয়ান ম্যান আর্মি খ্যাত হারুন আছেন ধরাছোঁয়ার বাইরে। বর্তমানে 38 হত্যা মামলার এই আসামিকে হ্যান্ডকাপ হাতে দেখতে চায় ছাত্র জনতা। এ নিয়ে আলোচনা ঝড় চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গত 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন হয়। সরকার পতনের পর সারা দেশের সাবেক সরকার প্রধান শেখ হাসিনা সহ প্রশাসনের আলোচিত কর্মকর্তাদের বিরুদ্ধে একের পর এক হত্যা ও গুমের মামলা হয়। সবচেয়ে বেশি মামলার খড়গ নেমে আসে পুলিশ বাহিনীর ওপর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার উপর অতিরিক্ত বল প্রয়োগ ও হত্যার অভিযোগ ওঠে এ বাহিনীর বিরুদ্ধে। পুলিশের কয়েকটি সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর এখনো পর্যন্ত ডিএমপির বিভিন্ন থানায় পুলিশ সদস্যদের বিরুদ্ধে 134 মামলা দায়ের করা হয়েছে। এসব মামলা পর্যালোচনা করে দেখা যায়, সাবেক টিবি প্রধান হারুন আর রশিদের বিরুদ্ধে এ পর্যন্ত 38টি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এরপর রয়েছেন সদ্য বিদায়ী আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, তার নামে করা হয়েছে 36টি মামলা। এত মামলা হওয়ার পরও পুলিশ কর্মকর্তা হারুন আর রশিদ এখনো পর্যন্ত গ্রেপ্তার হলেন না কেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে নানা মহলে। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন করেছেন, ডিবি হারুন এখন কোথায় আছেন, তিনি দেশে আছেন কিংবা জীবিত আছেন কিনা, এসব প্রশ্ন করছেন। হারুনের অবস্থান নিয়ে পুলিশ কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখনো কিছু জানায়নি। হারুন আসলে কোথায় আছেন একটি সূত্র নিশ্চিত করেছে, আলোচিত পুলিশ কর্মকর্তা হারুন আর রশিদ এখনো জীবিত আছেন এবং দেশে আছেন। সরকার পতনের পর দেশ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন হারুন, কিন্তু পালাতে না পেরে তিনি দেশে অবস্থান করছেন। 5ই আগস্টের পর একদিন মারধরের শিকার হয়েছিলেন তিনি। গুরুতর আহত অবস্থায় ঢাকা সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ডিএমপির একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, ডিএমপি পুলিশের নিজস্ব হোয়াটসঅ্যাপ গ্রুপে হারুনের ছবি দেখা গেছে। তিনি অসুস্থ অবস্থায় সিএমএইচ এ ভর্তি ছিলেন। এরপর ছবিটি ডিলিট করে দেওয়া হয়। তবে আমাদের নিশ্চিত করা হয়েছে তিনি সিএমএইচ এ ছিলেন। তার বর্তমান অবস্থান সম্পর্কে এখনো পরিষ্কার জানা না গেলেও তিনি ঢাকাতে আছেন বলে জানতে পেরেছি। পুলিশের দায়িত্বশীল আরেকটি সূত্র জানায়, সরকার পতনের পরদিন 6ই আগস্ট হারুন আর রশিদের হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন দেওয়া হলে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সেদিন হারুন জানান তিনি দেশে আছেন, বিদেশে যাওয়ার চেষ্টা করেননি। 6ই আগস্ট তিনি অফিসেও গিয়েছিলেন বলে দাবি করেন। পরদিন 7ই আগস্ট থেকে পুলিশের এই কর্মকর্তার কোনো হদিস পাওয়া যায়নি। এদিকে গত 8ই আগস্ট হাসপাতালের বেডে চিকিৎসাধীন এক ব্যক্তির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। চেহারা মিল থাকায় অনেকে ধারণা করেন হাসপাতালে চিকিৎসা নেওয়া ব্যক্তিটি আলোচিত পুলিশ কর্মকর্তা হারুন আর রশিদের। পরে খোঁজ নিয়ে জানা যায় ছবিটি আসলে হারুন আর রশিদের নয়। একাধিক সূত্রে জানা যায়, গত 8 থেকে 10ই আগস্টের মধ্যে কোনো একদিন কিছু লোক পুলিশ কর্মকর্তা হারুন আর রশিদকে মারধর করে। পুলিশের কিছু অফিসারও সিভিল পোশাকে হারুনকে মারধর করেন বলে সন্দেহ করা হচ্ছে। পুলিশ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের সামনে এই ঘটনা ঘটে। মারধরের বিষয়টি প্রশাসনের বিভিন্ন সূত্রে নিশ্চিত হওয়া গেছে। তবে সাধারণ মানুষ নাকি পুলিশ সদস্যরা মারধর করেছেন সেটি নিশ্চিত হওয়া যায়নি। পরে হারুনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা সিএমএইচ এ নিয়ে যাওয়া হয়। 6 সমন্বয়কে হেফাজতে নিয়ে সমালোচিত হন হারুন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলার সময় গত 26শে জুলাই বিকেলে ও দিবাগত রাতে আন্দোলনের 6 সমন্বয়কে নিরাপত্তার কথা বলে ডিবি হেফাজতে নেওয়া হয়। সেখানে তাদের নির্যাতন করা হয় এবং পরে সমন্বয়কদের দিয়ে জোর করে আন্দোলন প্রত্যাহার ঘোষণাপত্র পড়ানো হয় বলে অভিযোগ ওঠে। টানা 6 দিন ডিবি কার্যালয়ে রাখার পর সমালোচনার মুখে 6 সমন্বয়ককে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। সমন্বয়করা বের হয়ে যান, তাদের দিয়ে জোর করে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। 6 সমন্বয়ককে বিনা কারণে ডিবি হেফাজতে রাখার বিভিন্ন মহল তৎকালীন ডিবি প্রধান হারুনের সমালোচনা করেন। এর মধ্যে সরকারপন্থী সমালোচকরাও রয়েছেন। এর প্রেক্ষিতে গত 31শে জুলাই হারুনকে বদলি করে ডিএমপি ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগে নেওয়া হয়। বাংলাদেশ পুলিশের অত্যন্ত প্রভাবশালী কর্মকর্তা দুটি ফোন রেকর্ড ফাঁস হয়। এর মধ্যে একটি একজন প্রবাসী সাংবাদিকের সঙ্গে, অপরটি এক ছাত্রলীগ কর্মীর সঙ্গে। প্রবাসী সাংবাদিককে ফোনে তিনি বলেন, আমরা সরকারের দাস, সরকারের নির্দেশে আমাদের সব করতে হয়। ছাত্রলীগ কর্মীর সঙ্গে সমন্বয়কদের ধরার বিষয়ে কথোপকথনে হারুন বলেন, সমন্বয়ককে হারুন ধরে নাই, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে হারুনের কাছে তাদের হস্তান্তর করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব, আইজিপি ও এসপি প্রধানের সম্মিলিত সিদ্ধান্তে তাদের নিরাপত্তার জন্য ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে। আমি যদি তাদের একটা চর দিতাম তাহলে তারা বের হয়েই বলতো, এটা তারা বলেনি। আমি তাদের সঙ্গে ভালো ব্যবহার করেছি, তাদের বাবা মাকে ডেকে ভাত খাইয়েছি। গত 5ই আগস্টে সরকার পতনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে যান। প্রধানমন্ত্রী ভারতে চলে যাওয়ার পরও পুলিশ সদস্যরা অনেকেই খবর জানতেন না। পুলিশের আইজিপি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা পুলিশ সদর দপ্তরে ছিলেন। আলোচিত পুলিশ কর্মকর্তা হারুন আর রশিদ তখন পুলিশ সদর দপ্তরে ছিলেন। সরকার পতনের পর বিক্ষুব্ধ জনতা যখন পুলিশ সদর দপ্তরে গিয়ে এগিয়ে আসে, তখন হারুন আর রশিদ পুলিশ সদর দপ্তরের দেওয়াল টপকে মুখে মাস্ক পরে বের হয়ে যান বলে গুঞ্জন রয়েছে। এ সময় তিনি রিকশা জুড়ে নিরাপদ আশ্রয়ে চলে যান বলেও একটি সূত্র দাবি করে। আরেকটি সূত্র অবশ্য জানিয়েছেন,
হোসেন হারুন পুলিশ সদর দপ্তর থেকে বের হয়ে সোজা চলে যান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখান থেকে দেশের বাইরে পালানোর চেষ্টা করেন, কিন্তু সে চেষ্টায় তিনি ব্যর্থ হন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।